শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। উম্মে জিয়াদ রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা 6 জন মহিলা খয়বরের যুদ্ধে শরীক হওয়ার জন্য রওনা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ডাকলেন। আমরা তার নুরানি চেহারায় গোরাস্ত আলামত দেখেছিলাম। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কার অনুমতি লইয়া আসিয়াছ? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা পশম বুনিতে জানি, জিহাদে ইহার প্রয়োজন হয়। আমাদের সাথে জখমের ঔষধও আছে, আর কিছু না হোক মুজাহিদদের তীর এগিয়ে দেওয়ার কাজে সাহায্য করব। কেউ অসুস্থ হলে সেবা শুশ্রূষার কাজে সাহায্য করব, সাধু বোলানো পানি দেওয়ার কাজে সাহায্য করব। অতঃপর তিনি অনুমতি দিলেন। এর দ্বারা আমরা কি বুঝতে পারলাম? বুঝলাম যে মহিলারা যুদ্ধে যাওয়ার রাসূল পছন্দ করছেন। আর যারা তখনের দলিল দেন তাদের জানা আবশ্যক যে মহিলারা ময়দানে নামে নাই। জিহাদের সময় উভয় পক্ষ নিজেদের নির্ধারিত এলাকায় তাঁবুতে অবস্থান করত। মহিলারা নিজেদের দলের লোকদেরকে সাহায্য করত। নন-মারহামদের গায়ে দৌড়ে বাঁচাতে নামতো না। আর যখন পর্দার হুকুম নাজিল হলো তখন অনেক কিছুই বদলে গেল। দাসীরা যেত সাথে যেন খেদমত করতে পারে। সব জায়গায় ইসলাম টানা লাগে না, আবার কারোর কারণে কিছু জায়গায় ইসলামকে টেনে আনা লাগে, তাই টেনে আনলাম আর কি। ইসলামে আগেভাগে স্থান নেই। থাকলে রাসূলের ইন্তেকালের পর সব সাহাবীর সুসাইড করার অনুমতি থাকতো। অসুস্থ অবস্থায় ইশারা হলেও নামাজ পড়া লাগতো না। ডেলিভারি পেইন নিয়ে বাচ্চার মাথা বের হয়ে যাওয়ার অবস্থায়ও নামাজের হুকুম থাকতো না। রোজা রাখতে না পারলেও কাজা বা কাফারা আদায় করা লাগতো না। আপনি আমি নামলে বিজয় হয়ে যাবে, ব্যাপারটা এমন না। আগে ধর্ম, এরপর ধর্মের কর্ম। আন্দোলনে নামার দরকার নাই। যখন জিহাদের ডাক আসবে, আলেম সমাজ আমাদের ব্যাপারে যেই ফতোয়া দিবে আমরা তাই মেনে নেব ইনশাআল্লাহ। আসমা রাদিয়াল্লাহু এর ঘটনা জানেন না? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, পুরুষরা জামায়াতে নামাজ পড়ে, জিহাদ করে, আমরা তো এগুলো করতে পারি না। তখন নবীজি কি বলেছিলেন? তিনি বলেন নাই যে আচ্ছা তোমরাও যাও জামায়াতে নামাজ পড়তে, তোমরাও যাও জিহাদে। উনি বলেছেন, তোমার স্বামী ইআত করো ও তাদের সাথে উত্তম আচরণ করো, এগুলো ওইসব আমলের সমান সওয়াব। জুই তাও মায়ের অবাধ্য হয়ে বলল, অনেক মেয়েরাই তো নেমেছে, আমি গেলে কি হবে আম্মা? যারা নেমেছে তারা কলেজের শিক্ষার্থী। আমিও তো কলেজের স্টুডেন্ট। তারা পর্দার ব্যাপারে জানে না, বা জানলেও মানে না। তুই তো জানিস, এরপরও বলছিস কেন? শেষে মায়ের সাথে না পেরে জুই মন খারাপ করে নিজের রুমে চলে যায়। আর ফারুক সাহেব বাইরে বের হন ছাত্রদের কোনো সাহায্য করতে পারেন কিনা দেখার জন্য। এদিকে রাত শাহমাত এই আন্দোলনে যোগ দিয়েছে শুনে দুশ্চিন্তায় পড়ে রাত দিন আল্লাহ তাআলাকে ডেকে চলেছে নজরাত। আন্দোলনে যোগ দিতে চেয়েছিল, কিন্তু তরিকা বেগমের কঠোরভাবে নিষেধ করেছেন। তিনি স্বামীকে হারিয়ে নিঃস্ব হয়েছিলেন, এখন সন্তানকে হারাতে চান না। ইতিমধ্যে কতগুলি পরিবার তাদের সন্তানকে হারিয়ে আর্তনাদ করছে। দেখা যাচ্ছে তারপরও কোন ভরসায় মায়েরা তাদের সন্তানকে রাজপথে পাঠানোর ভরসা করবেন? এমন চিত্র বেশিরভাগ পরিবারই দেখা যাচ্ছে। কেউ কেউ তো ধিক্কার জানিয়ে বলছে, আপনারা ঘরে বসে থাকেন, আমরা প্রাণ দিয়ে সফল হলে তবে ঘর থেকে বের হইয়েন। দিন যত যাচ্ছে তত মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। হেলিকপ্টার থেকে মানুষকে গুলি করা হচ্ছে, ছোট ছোট বাচ্চারা বাসায় থেকেও প্রাণ হারাচ্ছে। এর ফলে ছাত্ররা আরো সাহসী হয়ে উঠেছে। প্রশাসন তাদের দমিয়ে রাখতে পারছে না, আর পারছে না বলেই অনৈতিকভাবে ছাত্রদের উপর গুলি চালাচ্ছে। এর মাঝে আবার দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ ঢুকে ছাত্রদের শান্ত আন্দোলনকে অশান্ত করে তোলে। নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়, মানুষ সেই পুরনো যুগে ফিরে যায়। রেডিও শুনে দিন পার করতে হচ্ছে। নতুন প্রজন্ম চোখের সামনে আরেক যুদ্ধ দেখতে পায়।
তারা বইপত্রে এতদিন পড়ে এসেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্বে ঘোষিত গণমিছিল কর্মসূচিতে হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৬ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। বেশ কয়েকজন চাপাতি দিয়ে কোপানো হয়েছে। এদের মধ্যে রাত ছিল। দুপুরবেলা খবর পেয়ে দৌড়ে যায় নজরাত। এত আহতদের ফিরে রাতকে খুঁজে পেতে অনেক সময় লেগে যায় নজরাতের। বেচারাকে পিটিয়ে প্রায় আধমরা করে ফেলেছে। স্বামীকে এমন অবস্থায় দেখে পাগল প্রায় নজরাত। পাশে শাশুড়ি মা অঝরে ধরায় কাঁদছেন। নজরাত কাছে যেতেই তাকে ধরে আরো কান্নায় ভেঙে পড়েন তিনি। নজরাত নিজেই নিজেকে সামলাতে পারছে না। এই মানুষটাকে কিভাবে সামলাবে তা জানা নেই। ডাক্তার বলেছে ঠিক হতে অনেক সময় লাগবে। ঠিক কত দিন লাগবে তারা এখন বলতে পারছে না। 1 সপ্তাহ পর রাতকে তাদের বাসায় নিয়ে আসা হয়। হসপিটালে এত ভিড়ের মাঝে ছেলেটা ঠিক হবে না বলেই মনে করেন লিপি বেগম, তাই তিনি বাসায় নিয়ে আসেন। তরিকা বেগম জামাইকে দেখে যান। দুশ্চিন্তার ঘুম উড়ে গেছে তার। ঠিক এই কারণে তিনি এসব আন্দোলন চান না, যেখানে মায়েরা তাদের সন্তানকে অকালে হারিয়ে ফেলবে। এমন স্বাধীনতাকে নিতে চান না কখনোই। হয়তো এখানে মানুষ স্বার্থপর বলবে, কিন্তু মায়েরা তাদের সন্তানদের জন্য শুধু স্বার্থপর না, সবকিছু করতে পারে। স্বামীর এই বিপদের দিনে ঘরে হাত গুটিয়ে বসে থাকতে পারল না নজরাত। লজ্জা শরম ভুলে স্বামীর ঘরে রওনা দিলেন। তরিকা বেগম বাধা দিতে গিয়ে দিতে পারলেন না। এখানে বাধা দেওয়ার মতো তার অধিকারের মধ্যেই পড়ে না। কলিং বেলের শব্দ শুনে জুই এসে দরজা খুলে অবাক হয়ে বলে, ছোট ভাবি, এসো ভিতরে এসো। আম্মা দেখো কে এসেছে। নজরাত ভেতরে ঢুকে লিপি বেগম আসেন। তাকে দেখে নজরাত বলে, ওনার এমন অবস্থার সময় বাসায় বসে থাকতে পারলাম না আম্মা, তাই চলে এলাম। আমি কি ভুল করেছি? লিপি বেগম ভীষণ খুশি হয়ে বললেন। একদম ঠিক করছো। তারপর জুইকে বলল, তোর বাবি ট্রলি ব্যাগটা করে নিয়ে যা। নজরাত জি আচ্ছা বলে জুইয়ের সাথেই যায়। রাতের রুমে ঢুকতেই তাকে দেখতে পেল। হাত পায়ে ইনজুরির জন্য বেচারা হাঁটাচলা করতে পারে না, তাই সারাদিন শুয়ে থাকতে হয়। জুই ট্রলি ব্যাগটা রেখে চলে যায়। নজরাত নিঃশব্দে রাতের পাশে বসে। রাত চোখ বন্ধ করে ছিল বলে নজরাতকে দেখতে পায়নি। কারো বসার অনুভব করে চোখ মেলে তাকে বিস্মিত হয়ে যায়। রাত একটু জোরেই বলে ওঠে, তুমি এখানে কখন এসেছো? এখন তো পরিস্থিতি একদম ভালো না। তুমি বাসা থেকে একা বের হতে গেলে কেন? আমি আসাতে আপনি খুশি হননি, তাহলে কি চলে যাব? রাত নির্বিকার মুখেই বলল, সেটা বলিনি। এখন মেয়েরা রাস্তাঘাটে একদম নিরাপদ না। এমনিতেই হাঁটাচলা করতে পারছি না, তার উপর নেটওয়ার্ক বন্ধ করে রেখেছে। দেশের পরিস্থিতি সম্পর্কে কিছুই জানতে পারছি না। জানো, এই মুহূর্তে এক টুকরো সুখ হয়ে এসেছো তুমি। এদিকে নজরাতের চোখ পানিতে টইটুম্বুর হয়ে গেছে দেখে রাত বিচলিত হয়ে বলল, এই বোকা মেয়ে, কাঁদছো কেন? আমি তো তোমার নিরাপত্তার কথা ভেবেই ওসব বলেছি। সেজন্য কাঁদছি না, আপনার অনেক কষ্ট হচ্ছে ভেবে কাঁদছি। আপনি কেন গেলেন বলেন তো? আপনার কিছু হয়ে গেলে আমার কি হবে একবার ভেবে দেখেছেন? আমার কথা একটুও ভাবেন না আপনি? আমি তো মরে যাইনি বলো, তাহলে কষ্ট পাচ্ছ কেন এসব ভেবে? কত ছাত্ররা নিজের কথা না ভেবে আন্দোলনে যোগ দিচ্ছে, প্রাণ হারাচ্ছে। সেসব দেখতে গেলে তো আমি কিছুই করতে পারলাম না দেশের জন্য। আমিও তো যেতে পারলাম না। ফেসবুকে আন্দোলন নিয়ে পোস্ট করাতে কিছু লোক হুমকি দিয়েছে। সেসব শুনে আম্মা কিছুতেই যেতে দিল না। মেয়ে মানুষ, তোমার যে কাজ নেই। কখন এসেছো? কিছু খেয়েছো? বেশিক্ষণ হয়নি এসেছি। ও, তাহলে যাও ফ্রেশ হয়ে নাও। ওই যে বাথরুম। নজরাত আচ্ছা বলেই ফ্রেশ হতে যায়। নজরাত ফ্রেশ হয়ে আসলে শাশুড়ি মা তার জন্য চিকেন ফ্রাই করে দেয়। মেয়েটা প্রথমবার তাদের বাসায় এসেছে, তাই মন খারাপ থাকলেও এইটুকু করতেই হলো। নজরাত নিজে খাওয়ার সাথে সাথে রাতের মুখে একটু একটু করে দিতে থাকে। রাত খাবে না বললেও শুনে না। খাওয়া শেষে দুজন মিলেই আন্দোলন নিয়ে কথা বলছে। এমন সময় বাইরে থেকে আর্তনাদ শুনতে পেয়ে নজরাত বলল, আমি দেখে আসছি, আপনি থাকুন। ফারুক সাহেব কারোর সাথে ফোনে কথা বলে থপ করে ফ্লোরে বসে পড়েন। লিপি বেগম দৌড়ে এসে বললেন, রাসেলের বাপ, কি হয়েছে তোমার? এভাবে ফ্লোরে বসে পড়লে কেন? কার সাথে কথা বললে? ইতিমধ্যে জুই আর
নজরাতও এসেছে। জুই বাবার পাশে বসে বল, ফারুক আব্বা, কি হয়েছে তোমার? সাহেব খুব কষ্ট করে উচ্চারণ করলেন। আমার রাসেল আর নাই। লিপি বেগমের ভেতরটা ছ্যাদ করে জ্বলে উঠল। উত্তেজিত হয়ে বললেন, কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? ফারুক সাহেব খানিকটা ক্ষোভ প্রকাশ করে বললেন, তোমার তো কষ্ট হওয়ার কথা না? একটা অন্যায় করেছে বলে ছেলেটাকে বাড়ি ছাড়া করলে। তোমার নাকি লজ্জা হতো এই ছেলেকে নিয়ে, অথচ তোমার ছেলে তোমাকে শহীদের মা বলে সম্মান দিয়ে গেল। লিপি বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, ছেলের উপর রাগ অভিমান ছিল, তাই বলে তো তার মৃত্যু কামনা করি নাই। মা হয়ে ছেলের মৃত্যু কামনা কিভাবে করব আমি? আমার অন্তরটা ফেটে যাচ্ছে। নজরাত লিপি বেগমকে সামলানোর চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হচ্ছে। জুই তার বাবাকে ধরে কাঁদছে। বাড়িতে পুরো শোকের ছায়া নেমে এসেছে। রাত নিজের রুমে বসে থেকে সবটাই শুনল। শূন্য চোখে উপরের দিকে তাকিয়ে রইল। চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে তার। নজরাত রাদের সাথে রয়ে গেল, আর বাকিরা হসপিটালে থেকে লাশ এনে দাফনের জন্য নিয়ে গিয়েছে। নজরাতকে কাছে পেয়ে বাচ্চাদের মতো কান্না করে দেয় রাত। মায়ের আড়ালে বড় ভাইয়ের সাথে ঠিকই যোগাযোগ রাখতো সে। ভাই তাকে ভীষণ ভালোবাসতো যে। এই তো কয়েক মাস আগে একদিন ভোরবেলা ভাই তাকে কল করে কান্না করে দেয়। রাত তখন বিচলিত হলে রাসেল জানায় সে বাবা হতে চলেছে। সে খুশিতে কান্না করছে। রাত সেদিন প্রথমবারের মতো বাবা হওয়ার আনন্দ অনুভব করতে পারে ভাইয়ের কান্না শুনে। 3 মাস পর রাত সুস্থ হলে নজরাত নিজের বাসায় ফিরে আসে। রাতের পরীক্ষার মুহূর্তে সে থাকলে রাত পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না, তাই ফিরে আসা। নজরাত চলে আসার দিন রাত তাকে একদম ছাড়তে চাইছিল না। বেশ কিছুক্ষণ জাপটে ধরে বসেছিল আর বলেছিল, এই কদিন আমি তোমাতে আসক্ত হয়ে গিয়েছি প্রিয়, তুমি থেকে গেলে হয় না। নজরাত কঠোর মুখভঙ্গি করে বলেছিল। না, হয় না। রাতের মন খারাপ থাকলেও আর কিচ্ছু বলেনি। নিজেই নজরাতকে তার বাসায় পৌঁছে দিয়ে যায়। তারপর পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এখন আর আগের মতন বন্ধুদের সাথে আড্ডা জমাতে পারে না। ভাইয়ের মৃত্যুতে অনেকটা নীরব হয়ে যায় রাত। রাসেলের বউ 7 মাসের অন্তঃসত্ত্বা লিপি বেগম তাকে নিয়ে এসেছে। ছেলের মৃত্যুর পর এখন আর কোনো রাগ নেই তার। হয়তো রাসেলের বউ চৈতির সাথে পুরোপুরি স্বাভাবিক আচরণ করতে পারেন না, তবে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাছাড়া জুই বা জান্নাতকে দিয়ে সময় মতো খাবার দাবার পৌঁছে দেন চৈতির ঘরে। চৈতি সারাক্ষণ মনমরা হয়ে বসে থাকে নিজের ঘরে। বাইরের কিচ্ছু নিয়ে তার কোনো আগ্রহ জাগে না। সারাক্ষণ ঘর বন্দি হয়ে থাকতেই ভালো লাগে যেন। রাসেলদের বাড়ি থেকে 10 মিনিটের দূরত্বে একটা বাড়িতে চৈতির বাবা মা ভাড়া থাকেন। রাসেল ওই পথ দিয়ে প্রতিদিন অফিসে যাতায়াত করত। মাঝে মধ্যে চৈতিকে দেখতে পেত, আর সেইখান থেকেই ভালো লাগা তৈরি হয়। তারপর দুজনের মধ্যে প্রেম। লিপি বেগমকে একদিন জানিয়েছিল তাদের প্রেমের কথা, কিন্তু লিপি বেগম বলেছিলেন, এসব হারাম সম্পর্ক আমি কিছুতেই মেনে নিব না। আমার পছন্দ করা মেয়েকে তোকে বিয়ে করতে হবে। এদিকে চৈতির প্রচুর বিয়ের ঘর আসছিল। রাসেল এই কথা জানার পর সিদ্ধান্ত নেয় তার পালিয়ে বিয়ে করবে। অতঃপর তাই করল। বিয়ের করার পর লিপি বেগম মেনে না নিলে 2 রুমের ছোট্ট একটা বাসা ভাড়া করে তাদের ছোট সংসার শুরু করে। খুব আনন্দের দিন পার করছিলেন তারা। তার মধ্যেই নতুন অতিথির আগমন বার্তা সংসার সুখ দ্বিগুণ হয়ে উঠেছিল। কিন্তু বেশি দিন তা সইল না চৈতির কপালে। রাসেলের মৃত্যু যেন তুমড়ে মুচড়ে শেষ করে দিল চৈতির সুখের সংসার। তার মতে, যেখানে আমার স্বামীকে হারাতে হয় এমন স্বাধীন দেশ তো আমি চাই না। নজরাত এবার ভার্সিটিতে যাওয়া শুরু করেছে। এখন আর আগের মতো রাতকে কোথাও দেখতে পায় না সে। আগে বিরক্ত লাগতো, কিন্তু এখন দেখতে পেলেই ভালো লাগতো। সবার আড়ালে লুকিয়ে তাকিয়ে থাকতো। কি আর করার, সময়ে পাল্টায় সাথে মুহূর্তগুলো। রাত পড়া শেষ করে রাতে কল করে প্রতিদিন। তাছাড়া আর তাদের মধ্যে কথা হয় না। আজকে নজরাত কিছুতেই চোখ মেলে তাকিয়ে থাকতে পারছে। জোর করে সজাগ থাকলে ভীষণ মাথা ব্যথা করে তাই ঘুমিয়ে পড়ল। সেই ঘুম রাত 2টায় একটা স্বপ্ন দেখে ভাঙল। ঘুম থেকে উঠে সে বেলকনিতে চলে গেল। নিচে রাস্তায় কাউকে খুঁজল। স্বপ্নে দেখে সে রাত এসেছে। এখন ভালো করে খুঁজে বুঝলো এটা তো স্বপ্ন ছিল। রুমে ফিরে এসে কিছুক্ষণ বসে রইল। এখন খিদা অনুভব হচ্ছে। না খেয়ে ঘুমিয়ে পড়েছিল তখন।
বাথরুম থেকে চোখ মুখে পানির ছাপটা দিয়ে এসে বিস্কুটের প্যাকেট নিয়ে বসলো। ফোন ইউজ করছে আর বিস্কুট খাচ্ছে। অনলাইনে গিয়েই দেখলো রাত বেশ কয়েকবার কল করেছিল, নজরাত কল রিসিভ করেনি বলে মেসেজ দেয়। বউ ঘুমিয়ে পড়েছো? মেসেজটা দেখে নজরাতের খুব আফসোস হচ্ছে, কেন সে ঘুমিয়ে গেল। এখনই রিপ্লাই দিল। ঘুমিয়ে পড়েছিলাম। কয়েক সেকেন্ড অতিবাহিত হতে না হতেই কল আসে। কলের সাথে নজরাত কিছুটা ভয় পেয়ে যায়। নজরাত বুঝতে পারেনি রাত জেগে আছে। তার উপর নিস্তব্ধ রুমে হঠাৎ কল পেয়ে চমকে ওঠে। নিজেকে সামলে রুমের লাইট অন করে কল রিসিভ করে। রাত বালিশের উপরে উপর হয়ে শুয়ে আছে। নজরাত বলল, আপনি কি ঘুমান নাই এখনো? না। কেন? রাত জেগে থাকলে শরীর খারাপ করবে না? আমার বউয়ের সাথে কথা হয়নি বলে ঘুম আসছিল না। এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে? খাবার খেয়েছিলে? ঘুমের জন্য খাবার খাওয়ার সময় ছিল না, তাই এখন বিস্কুট খাচ্ছি। তুমি এমন ঘুম কাতুরে, জানতাম না তো। এদিকে তোমার ঘুমের জন্য আমার ঘুমের 2:30টা বেজে গেল। এই দায়ে এখন কে নেবে বলো? তোমাকে শাস্তি দেওয়া উচিত। ইস আসছে, আমি কি আপনাকে নিষেধ করেছি ঘুমানোর জন্য? আপনি নিজ থেকেই ঘুমান নাই। তোমার মতো লবণ ছাড়া তরকারি তার কি বুঝবে? হইছে, আমি তরকারিতে লবণ দিয়েই খাই। আপনার মতো মুঠো করে লবণ খাই না। আসছে লবণখোর কোথাকার। আমি যখন পার্মানেন্টলি আপনাদের বাসায় আসবো, তখন লবণ ছাড়া তরকারি রান্না করে আপনাকে খাওয়াবো। লবণ স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর সেটা আপনি জানেন? রাত অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলল, অতিরিক্ত লবণ খাওয়ার ফলে দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ। এর কারণ হলো সোডিয়াম জাতীয় খাবার রক্তের চাপ বাড়ায়, ফলে রক্তনালীর মধ্যে প্রচুর পরিমাণে রক্ত প্রবাহিত হয়। সেই সঙ্গে এই অভ্যাস ডেকে আনতে পারে হৃদরোগ, স্ট্রোক এবং কিডনির সমস্যার ঝুঁকি। নজরাত বিরক্তি মুখে বলল, এসব জানার পরেও কি করে পারেন এত লবণ খেতে? আমি অনেক পানি খাই, সো লবণ আর শরীরে থাকে না, ওটা ড্রেন হয়ে যায়। আপনার এই কচুর মাথার যুক্তি আপনার কাছেই রাখেন। ঘুমাবেন কখন? আমি ঘুমাবো। নজরাত যে রেগে গেল এইটা বুঝতে পারলো রাত, তাই বলল, আগামীকাল দেখা করবে? তাহলে আমি এসে তোমাকে নিয়ে যাব। ঠিক আছে, এখন রাখছি, আপনি ঘুমান। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এতদিন ব্যাপারটা আমলে না নিলেও এখন লিপি বেগমের কাছে চৈতির এভাবে ঘরবন্দি হওয়ার সুবিধার মনে হচ্ছে না। মেয়েটা এভাবে অসুস্থ হয়ে যাবে, তাই তিনি চৈতির ঘরে গেলেন। নাস্তা টেবিলে পড়ে আছে। এতক্ষণে মনে হয় সব ঠান্ডা হয়ে গেছে। মেয়েটা নাকে জানলার গ্রিলে ধরে উদাস দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। লিপি বেগমের ভেতরটা যেন কেমন করে উঠল। সেও সন্তান হারিয়েছে, কিন্তু তার বাকি সন্তানের দিকে তাকিয়ে হয়তো কিছুটা হলেও কষ্ট ভুলে থাকতে পারেন। কিন্তু এই মেয়েটা তো কোনো কিছুর বিনিময়ে সেটা পারেন না। তাদের উচিত সবাই মিলে মেয়েটাকে সময় দেওয়া, যেন খারাপ চিন্তাগুলো মনের মধ্যে না আসতে পারে। লিপি বেগম দরজায় টোকা দিয়ে ভেতরে ঢুকল। চৈতি সামনে ঘুরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তিনি বললেন, খাবারটা খাওনি কেন? ঠান্ডা হয়ে গেল তো। খেতে ইচ্ছা করছিল না। সকালের ওষুধ আছে না? জি আছে। আমি খাবারটা গরম করে আনছি, খেয়ে ওষুধ খেও। গরম করতে হবে না, এমনিতেই খেয়ে নিতে পারবো। ভুনা খিচুড়ি আর ডিম ভুনা ঠান্ডা খেতে ভালো লাগে না, তাই লিপি বেগম শুনলেন না। ওভেন থেকে গরম করে আনেন, বলেন। আমি খাইয়ে দেই। একথা শুনে চৈতির চোখ পানিতে চিকচিক করছে। আজ রাসেল এই দৃশ্য দেখতে পেলে ভীষণ খুশি হতো। লিপি বেগম চৈতিকে খাইয়ে দুপুরে রান্নার কাজ শুরু করলেন। কিছুক্ষণ পর চৈতি রান্নাঘরে এসে বলল, দিন আমি সবজিগুলো কেটে দেই। কাজের মধ্যে থাকলে মেয়েটা একটু স্বাভাবিক হতে পারবে, তাই লিপি বেগম আর নিষেধ করলেন না। রাত নাস্তা করে নজরাতকে নিয়ে একটা লেকে নিয়ে যায়। বেঞ্চে বসে রাত বলল, 2 দিন পর পরীক্ষা শুরু। পরীক্ষা শেষ হওয়ার আগে আর আমাদের দেখা হচ্ছে না। আচ্ছা, তোমার কি খারাপ লাগছে? আমি অপেক্ষার প্রহর গুনবো। যেদিন পরীক্ষা শেষ হবে সেদিন আমাদের দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। শোনো, তোমাকে একটা ছেলের ব্যাপারে জিজ্ঞেস করার আছে। কোন ছেলে? নজরাত টিভিতে ইসলামিক প্রশ্ন উত্তর অনুষ্ঠান দেখছে। এমন সময় তাদের বাড়িওয়ালার বউ আসেন। এই মহিলাকে নজরাতের একদম পছন্দ হয় না। মহিলার কুটনামিতে জুড়ি নেই। আজকে কোন মতলবে তাদের বাসায় এসেছেন আল্লাহ জানেন। এসেই নজরাতকে বললেন,
কি নজরাত, শ্বশুর বাড়ি থেকে কবে আইলা? এমন প্রশ্নের কোনো মানে হয়? এই নিয়ে বেশ কয়েকবার তিনি জিজ্ঞাসা করেছেন নজরাত শ্বশুরবাড়ি কবে যাবে। তখন তাকে তরিকা বেগম স্পষ্টভাবে বলেছেন যে জামাইয়ের পরীক্ষা শেষ হলে নিয়ে যাবে, কয়েক মাস বা এর বেশিও লাগতে পারে। অথচ এই মহিলা আবারও এসব কথা জিজ্ঞেস করছেন যেন ওনার ঘরে খাবার খেয়ে শেষ করেছে নজরাত। তরিকা বেগম রান্নাঘর থেকে এসে বলেন, ও ভাবি, আপনি এসেছেন, বসেন ভাবি। নজরাত মাকে পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল। দ্রুত উঠে চলে যেতে নিলে ভদ্র মহিলা নজরাতকে থামিয়ে দিয়ে বললেন, শোনো মেয়ে, দিনকাল যা পড়েছে, এভাবে জামাইকে ছেড়ে বেশি দিন থাইকো না। পুরুষের মন বোঝোই তো, কোন দিক থেকে কোন দিকে চলে যায় তার তো কোনো ঠিক নেই। আজকাল বউ পাশে থাইকাই যে আকাম কুকাম করে পুরুষেরা, তাদের কোনো বিশ্বাস নেই। মহিলার কথায় নজরাত খানিকটা বিব্রত বোধ করে। ওনার পরীক্ষা চলছে, তার মধ্যে আপনি কি সব বলছেন আন্টি? আমি বুঝতে পারলাম না, আপনি ঠিক কি বোঝাতে চাইলেন? মহিলা আফসোসের সুরে বললেন, বুঝবা বুঝবা, যখন আর সামলানোর কিছু থাকবো না, তখন বুঝবা আমার কথা। নজরাত আর কিছু বলল না, নিজের রুমের দরজা বন্ধ করে বসে রইল। মনটা বিষণ্ণতে ভরে গেছে তার। রাদের উপর পূর্ণ আস্থা আছে তার, কিন্তু এই মুহূর্তে কেমন যেন অস্থির লাগছে। মনকে শান্ত করতে রাদের সাথে কথা বলা প্রয়োজন, তাই কল দিল তাকে, কিন্তু কল রিসিভ করছে না রাত। নজরাত আর নিজেকে সামলে উঠতে পারল না। কান্নাগুলো চোখের পানি হয়ে ঝরে পড়া শুরু করে। শেষে বালিশের উপর মুখ লুকিয়ে ফুপিয়ে কান্না করে। খাবার খেতে তরিকা বেগম ডাকলো, দরজা খুলে না। রাত 10টার পর রাত নজরাতের ফোনে বন্ধ পায়। শাশুড়ি মায়ের ফোনে কল করে জানতে চায় নজরাতের কি হয়েছে, ওর ফোন কেন বন্ধ। তরিকা বেগম কি বলবেন ভেবে পান না, তাই বললেন, ওর বোধহয় মন খারাপ, তুমি চিন্তা করো না বাবা, কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যাবে। নজরাত পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফোন অন করে দেখলো রাত অনেকবার কল করেছিল। অনলাইনে গিয়ে দেখে সেখানেও অনেকগুলো মেসেজ দিয়ে রাখছে। নজরাত শুধু মেসেজের রিপ্লাই দিল। ভালো লাগছিল না, তাই ফোন বন্ধ করে রাখছিলাম। কিছুক্ষণ পর রাত কল করে জিজ্ঞেস করলো নাস্তা করেছি কিনা নজরাত। নজরাত বলল করেছে। তারপর স্বাভাবিক কিছু কথা বলে রেখে দেয়। ভার্সিটিতে এসে একটা ক্লাসের পর গ্যাপ থাকে, তখন নজরাতের বান্ধবীরা মিলে লাইব্রেরি বা ক্যান্টিনে বসে গল্প গুজব করে। আজকে লাইব্রেরিতে বসে গল্প করছে তারা। মেয়েদের গল্প গুজবের মধ্যে ফিউচারে বিয়ে নিয়ে আলোচনা থাকে, এটাই কমন ব্যাপার। তো অবিবাহিত যারা, তাদের স্বপ্ন খুব সুন্দর করে সাজবে বিয়ের দিন। আর বিবাহিতদের কথা, সাজগোজ করতে পারলে বলে কিভাবে সেজেছিল, কি জুয়েলারি পরেছিল, আর না করতে পারলে আফসোস করে। এইসব আলোচনাই শেষে সবাই নজরাতকে ধরল, কারণ নজরাত কিছুই বলছে না, আনমনা হয়ে বসে আছে। মারুফা বলল, এই নজরাত, তুই তো কাউকে না জানিয়ে বিয়ে করে নিলি, শুনেছি পরে উঠিয়ে নিবে, তখন কিভাবে সাজবি প্ল্যান করেছিস? আর তখন আমাদের দাওয়াত দিবি তো, নাকি আবারও লুকিয়ে শ্বশুর বাড়িতে চলে যাবি? হুম। মারুফার কথা সবাই হেসে দেয়। আরেকজন বলল, আচ্ছা, তোদের তো বিয়ে হয়ে গেছে, তার টিয়ে তো হয়ে গেছে তাই না? এমন কথায় সবাই মুখ চেপে হাসে। এদিকে নজরাত ভরকে যায় এমন কথায়, হাতের নখ ফুটতে থাকে। শেষে ভেবে বলে, স্বামী স্ত্রীর গোপন কথা কারো কাছে বলতে নিষেধ, জানিস না বেয়াদ্দপ মেয়ে কোথাকার। মারুফা বলল, আরে বান্ধবীদের কাছে একটু আধটু বললে কিচ্ছু হয় না, বল না কি হয়েছে, কে প্রথম কাছে এসেছিল? নজরাত কোরআনের ব্যাখ্যা দিয়ে বলে, সমাজের অনেকেই আছে বন্ধু বান্ধবদের কাছে বাহাদুরি প্রকাশ করতে গিয়ে স্বামী স্ত্রীর একান্ত বিষয় কিংবা পারিবারিক গোপনীয়তা বিষয় আদি তাদের কাছে বলে বেড়ায়। এটা অনুচিত ও খিয়ানতের কাজ। সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে যে আমানতের খিয়ানত সবচেয়ে বড় বলে গণ্য হবে তা এই যে কোনো পুরুষ তার স্ত্রীর সঙ্গে মিলিত হয়, স্ত্রীও স্বামীর সঙ্গে মিলিত হয়, অতঃপর স্বামী স্ত্রীর একান্ত বিষয়গুলো অন্যদের কাছে প্রকাশ করে দেয়। স্বামী স্ত্রীর একান্ত বিষয় অন্যের কাছে প্রকাশ করা গর্হিত অপরাধ। ইসলামী বিধানে শুধু স্বামী স্ত্রী নয়, পরিবারের যে কোনো সদস্যের এই ধরনের গোপনে কথা প্রকাশ করা খুবই অন্যায়।
স্বামী স্ত্রী ও পরিবারের গোপন কথা সংরক্ষিত রাখা ইসলামের অনুপম সৌন্দর্য। তাই এগুলো কেউ কাউকে জিজ্ঞাসা করবে না প্লিজ। আমাদের সকলকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাই মৃত্যুর ভয় রেখে অন্যায় থেকে নিজেকে সংযত করতে হবে আমাদের। মারুফা এবং অন্যান্য বান্ধবীদের নিজেদের ভুল বুঝতে পেরে তওবা করে বলল, আর কাউকে এগুলো নিয়ে জিজ্ঞাসা করব না ইনশাল্লাহ। আর কাউকে এগুলো নিয়ে জিজ্ঞাসা করব না ইনশাল্লাহ। রাতের পরীক্ষা চলছে 3-4 দিন গ্যাপ দিয়ে দিয়ে। এদিকে নজরাত যেন ধৈর্য হারা হয়ে পড়েছে। আশেপাশের মানুষ থেকে শুরু করে বান্ধবীরা পর্যন্ত এসব নিয়ে কথা বলছে, তার আর সহ্য হচ্ছে না একদম। তাছাড়া বিয়ের কতগুলো মাস পেরিয়ে গেল, এখনো পর্যন্ত বিয়ে করার স্বামীকে নিজের করে পাওয়া হলো না তার। মাঝে মধ্যে মনে হয় সুখের দিন আসার আগেই সে হয়তো মরে যাবে। মৃত্যুর কথা ভাবলে এসব কিছু অর্থহীন মনে হয়। আবার যখন মৃত্যুর চিন্তা দূরে সরে যায়, তখন আবার না পাওয়ার আফসোস ঘিরে ধরে তাকে। ইদানিং জিদ ধরে রাদের সাথে ঠিকমতো কথা বলে না নজরাত। রাদের পরীক্ষা শেষ হয়েছে 2 দিন হলো, অথচ নজরাতকে নিয়ে যাওয়ার কথা মুখেও আনে না। এদিকে বড় ছেলে মারা যাওয়ার পর শাশুড়ি মাও তেমন একটা কথা বলেন না তার সাথে। সব মিলিয়ে তার মধ্যে ভয় কাজ করে। ইদানিং কত বিয়ে ভেঙে যাচ্ছে, 6-7 বছর সংসার জীবনও ডিভোর্স হচ্ছে। সেখানে তাদের সংসার তো শুরুই হলো না এখনো। এরই মধ্যে কিছু হয় তাহলে নজরাতের পরিবেশ শেষ হয়ে যাবে। ব্যালকনির ফ্লোরে বসে আকাশের দিকে আনমনেই তাকে এসব কথাই ভাবছে নজরাত। রুমে ফোন বেজেই চলেছে। সে কখন থেকে উঠে গিয়ে রিসিভ করতে একদম ইচ্ছে করছে না তার। কয়েকবার কল আসার পর রাফি ফোন নিয়ে এসে বলল, কি রে, ভয়রা হয়ে গেছিস নাকি? কল আসতেছে কখন থেকে, শুনতে পাস না? নজরাত ফোন হাতে নিয়ে দেখলো রাত কল করেছে, কিন্তু নজর তার কল ব্যাক করলো না। ইচ্ছে করছে না তার কথা বলতে। মনে শান্তি না থাকলে কিচ্ছুই ভালো লাগে না। রাতের বেলা রাত আসে নজরাতের বাসায়। তরিকা বেগম নুডলস আর ডিম ময়দার মিশ্রণে চমৎকার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেন। নাস্তা করে নজরাতের সাথে একান্তে কথা বলতে নজরাতের রুমের ব্যালকনিতেই যায় তারা। নজরাত চুপচাপ বসে থাকলে রাত জিজ্ঞেস করে, ইদানিং তোমাকে কেমন মনমরা হয়ে থাকতে দেখি, কি হয়েছে তোমার? আমার সাথে ঠিকমতো কথাও বলো না। তোমার সমস্যাগুলো আমাকে না বললে আমি বুঝবো কিভাবে, বলো তো? নজরাতের গলা ধরে আসে, সবকিছু বলতে হয় না, বুঝে নিতে হয়। আচ্ছা, আমি বুঝতে পারছি না সেহেতু বলো আমাকে। নজরাত ধরা গলায় বলল। নজরাত চুপ করে থাকে, চোখের কোন পানিতে ভিজে গেছে। বাইরে আবছা আলোয় সেটা বোঝা যাচ্ছে না। রাত এবার বলল, তুমি যখন বলবেই না তখন আমার বসে থাকার কোনো মানে হয় না। আমি চলে যাচ্ছি, ভালো থেকো। তারপর উঠে চলে যেতে নিলেই নজরাত রাতকে জাপটে ধরে ফুপিয়ে কান্না করে দেয়। রাত বিচলিত হয়ে বলে, আরে কান্না করছো কেন? কি হয়েছে বলবে তো? নজরাত কান্না মিশ্রিত গলায় বলে, আমাকে আপনার করে নিন, আমি আর এভাবে থাকতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। রাত নরম গলায় বলল, আমি কি তোমাকে ছেড়ে ভালো আছি? কোনো কারণ ছাড়া বিয়ের পর বউকে এভাবে বাপের বাড়ি ফেলে রাখতে কোনো ছেলেই নিশ্চয়ই চাইবে না। পরীক্ষা চলাকালীন সময় থেকে শুরু করে আজকে 2 দিন একটা চাকরির জন্য দৌড়ে বেড়াচ্ছি, যেন তোমাকে ভালো রাখতে পারি। যদিও ভালো রাখা সম্পূর্ণই আল্লাহ তাআলার হাতে, তবুও আমাদেরকে বসে না থেকে চেষ্টা করার কথা বলা হয়েছে। তার উপর তোমার মহারানা এখন পরিশোধ করতে পারছি না আমি। ইদানিং নিজেকে খুব ব্যর্থ মনে হয়। নজর ভাঙা গলায় বলল, তোমার মোহরানা দিতে হবে না, মোহরানা মাফ করে দিচ্ছি আমি। তবুও আমি তোমার কাছে থাকতে চাই। আশেপাশের মানুষ খারাপ মন্তব্য করে, যেগুলো আমার একদম সহ্য হয় না। মন খারাপ হয়, ভীষণ কান্না আসে। এখন সব কিছু ছেড়ে কোথাও একটা চলে যেতে ইচ্ছে করে, যেখানে কোনো দুঃখ কষ্ট আমাকে ছুঁতে পারবে না। তাছাড়া বিয়ের পর থেকে সারাক্ষণ আপনার কথা মনে পড়ে। আপনার সাথে একান্তে সময় কাটাতে ইচ্ছে করে, আপনার বুকে মাথা রেখে রাত পার করতে ইচ্ছে করে। রাত ক্ষীণ হেসে বলল, ওই দিন রাতে তোমার সাথে কথা বলতে পারিনি বলে সারা রাত ছটফট করে ঘুমাতে পারিনি। কেন জানো? কারণ তোমাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। তোমার সাথে কথা বলতে না পারলে কেমন যেন অস্থির লাগে। আশেপাশে সব কিছুর মূল্য থাকে না আমার কাছে। তখন শুধু মনে হয় তুমি আমার সব কিছু।
শরীর তখন কেমন যেন খারাপ লাগে, মনে হয় তোমাকে পেলেই ভালো হয়ে যাব। আমি হয়তো তোমাকে বোঝাতে পারছি না, তোমাকে ভালোবাসি, আমার বউটাকে। তাহলে আজকে এখানে আমার সাথে থেকে যান প্লিজ। আজকে আপনি চলে গেলে আমি নিজেকে একদম সামলাতে পারবো না। আমি থাকলে যে কিছু একটা ঘটে যাবে ম্যাডাম, তখন এই দায় কে নেবে বলেন? নজরাত লজ্জায় রাঙা হয়ে বলল, আমি তার জন্য প্রস্তুত। আমি চাই আজ ভিন্ন কিছু ঘটুক। ভিন্ন ভালো লাগায় ভেসে যেতে চাই আপনার হাত ধরে। নিয়ে যাবেন আমাকে? ভেবে বলছো তো? পরে আবার আমাকে দোষ দেবে না তো? একদম না। রাত 11:35 দরজায় নক করে রাফি আর বলে, আপু খাবার খেতে আয়। আম্মু খাবার বেড়ে বসে আছে সে কখন থেকে, তোরা না আসা পর্যন্ত আমাকেও খেতে দিচ্ছে না। এদিকে খিদায় আমার পেটে ডাকাডাকি শুরু করে দিয়েছে। নজরাত আর রাত হাসি দিয়ে একজন আরেকজনকে ছেড়ে দাঁড়ায়। তারপর নজরাতকে দরজা খুলে রাফি 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে। আজকে এখনো জেগে আছে বলে তার চেহারা বাংলা 5-এর মতো দেখা যাচ্ছে। খাবার টেবিলে সবাই খেতে বসলো। রাফি রাতকে বলল, রাফি আপনার বউ একটা শেখ হাসিনা, সেটা জানেন আপনি? কথায় নজরাত বিষম খেয়ে বলল, তুই একটা পলক বুঝলি, বেয়াদ্দব ছেলে কোথাকার। রাত ভাই বোনের খুনসুটি দেখে রাফিকে বলল, কেন, তোমার বোন কি করেছে বলো তো? ভাইয়া আপনার বউ আমাদের বাসায় যে রাজত্ব করে, যেন বাসাটা একা ওর। যেমন শেখ হাসিনা মনে করতেন দেশটা ওনার বাপের, এজন্যই বলেছি। রাফির কথায় হাসে রাত। এদিকে নজরাত তার ভাইকে ইচ্ছে মতো বকা দেয়। খাবার খাওয়া শেষে রুমে এসে রাত নজরাতকে পিঞ্চ মেরে বলল, সে কিনা আমার বউ একটা শেখ হাসিনা? নজরাত খুব রেগে যায়। এই কথা বলে রেগে ব্যালকনি থেকে চলে যেতে নিলে রাত পেছন থেকে জড়িয়ে ধরে যেতে দেয় না। তারপর একপাশে চুলগুলো সরিয়ে ঠোঁট ছুঁয়ে দেয়। আকস্মিক এমন উষ্ণ ছোঁয়ায় কেঁপে ওঠে নজরাত। তারপর শান্ত হয়ে স্বামীর প্রশস্ত বুকে মুখ লুকায়। 2 হাতে গাল আলতো হাতে উপরে তুলে রাত। নজরাত লজ্জাবতী পাতার মতো মিলিয়ে যায়, কিছুতেই তাকিয়ে থাকতে পারে না। রাত মুচকি এসে তার ঠোঁটজোড়া নিজের আয়ত্তে দখল করে নেয়। তারপর দুজন দুজনের স্পর্শে হারিয়ে যায় বহুদূর। 1 সপ্তাহ পর পরিবারকে নিয়ে এসে নজরাতকে নিজের বাসায় নিয়ে যায় রাত। এক বন্ধুর থেকে টাকা ধার করে নজরাতের মোহরানার টাকা পরিশোধ করে, কিন্তু নজরাতকে বলে না। আপাতত ছোট্ট একটা কোম্পানিতে চাকরি নিয়ে সরকারি চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছে রাত। শুরু হয় তাদের নতুন সংসার জীবন। নজরাত সবার সাথে মিলেমিশে থাকতে আপ্রাণ চেষ্টা করে চলে। শ্বশুর বাড়িতে মেয়েদের এই এক যুদ্ধই বলা চলে। যদিও ভাগ্যগুণে নজরাত তার শ্বশুর বাড়ির লোকজন ভালোই পেয়েছে। তারাও মিলেমিশে থাকে, সবকিছুতে সাহায্য করে তাকে। চৈতির সাথেও খুব সুন্দর করে মিলেমিশে থাকে নজরাত। তাছাড়া চৈতির কখন কি প্রয়োজন সবকিছুর খেয়াল রাখে। চৈতির জন্য ভীষণ মায়া হয় মেয়েটার। মাঝে মধ্যে চৈতির জায়গায় নিজেকে ভাবলে কষ্টে চোখে পানি চলে আসে। স্বামী ছাড়া একটা নারী কতটা অসহায় তা চৈতিকে দেখে বুঝতে পারে নজরাত। তাই সবসময় চেষ্টা করে চৈতিকে একটু ভালো রাখার। 1 বছর পর চৈতির বাবা মা এতদিনে তাকে মেনে নিয়ে তাদের সাথে করে নিয়ে যেতে চাইলে লিপি বেগম দিতে অমত করলে ফারুক সাহেব বুঝিয়ে বলেন, তুমি যতই আদর যত্ন করো না কেন, এ সময় তো পার করে এসেছো। জানোই তো মেয়েরা এ সময় মায়ের কাছে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন তুমি যেতে না দিলে মেয়েটার মন খারাপ হবে, তাই তুমি আর অমত করো না, যেতে দাও। লিপি বেগম হয়তো বুঝতে পারলেন, তাই যেতে দিলেন। তবুও তার দুশ্চিন্তা হয়, চৈতির বাবা মা তাকে দ্বিতীয় বিয়ে দিতে চান, তাহলে তার নাতনির যে অবহেলা হবে, আর এটা লিপি বেগম একদম মানতে পারবে না। এমনিতেই মেয়েটার বাবা নেই, যদি এখন মাকেও হারায় তাহলে মেয়েটা যে পুরোপুরি অনাথ হয়ে যাবে। তাই তিনি ভয় পান চৈতিকে বাপের বাড়ি দিতে। একদিন নজরাত চৈতির মেয়ে তাইয়াবাকে নিয়ে আদর করছে, আর তাইবা ছোট্ট ঠোঁট প্রসারিত করে হাসছে। রাত তাইয়াবার গাল ছুঁয়ে দিয়ে বলে, আমাদেরও এমন ছোট্ট একটা মেয়ে বাবু চাই। নজরাত মুচকি হাসি দিয়ে বলে, আমারও খুব ইচ্ছা তাইবার মতো একটা ফুটফুটে মেয়ে বাবুর। 1 মাস হলো নজরাত জানতে পারে সে প্রেগন্যান্ট।
তাই রাত চিন্তিত হয়ে বলল, আচ্ছা, এই শরীরে তুমি পরীক্ষাগুলো দিতে পারবে? 3 মাস তো ফুল রেস্টে থাকতে হয়। উত্তরে নজরাত বলল, পারবো ইনশাআল্লাহ। পড়াশোনাটা আমি শেষ করতে চাই, প্লিজ আপনি নিষেধ করবেন না। কি একবারও নিষেধ করেছি? এখন তোমার শরীরের কথা ভেবে বলছি। নজরাতের এবার 3য় বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তাই রাত তাকে তার মায়ের কাছে নিয়ে আসে। যতই হোক শ্বশুরবাড়িতে টুকটাক কাজ না করে বসে থাকা যায় না, এতে নিজের কাছেই খারাপ লাগে। তাছাড়া নজরাতের এখন রেস্ট থাকা উচিত। সবকিছু মিলে রাত নজরাতকে তার মায়ের কাছে নিয়ে আসে। তাছাড়া রাত অফিস শেষ করে রাতে তার বউয়ের কাছে চলে আসে। নজরাতকে ছাড়া তার একদম ঘুম আসে না। মাঝে মাঝে সন্ধ্যায় নাস্তা সহ বিভিন্ন বাজার করে নিয়ে আসে শাশুড়ি মায়ের বাসায়। এগুলো তাকে ফারুক সাহেব শিখিয়ে দিয়েছেন। তরিকা বেগম মহিলা মানুষ হয়ে বাইরে ঘর দুটোই সামলাতে হয়, তাই ছেলেকে বলেছেন যেন সে কখনো খালি হাতে ও বাসায় না যায়। বাবার কথা তার উপর শ্রদ্ধায় বুক আনন্দে ভরে যায় রাতের। তাদের বাবা সবসময় চেষ্টা করেন ভালো শিক্ষা দেওয়ার এবং তারাও মেনে চলেছে বারবার। কথায় আছে, মা যেমন হয় মেয়ে তার তেমন স্বভাব চরিত্র পায় এবং বাবা যেমন হয় ছেলে তার মতোই হয়। যদিও সবাই হয় না, তো বেশিরভাগই হয়। রাত সন্ধ্যাবেলা পিৎজা নিয়ে আসে সবার জন্য, আর নজরাতের জন্য কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ নিয়ে আসে। কিন্তু নজরাত পিৎজা খেতে চাইলে রাত না করে। এই সময় ফাস্টফুড খাওয়া একদম নিষেধ করেছেন ডক্টর। নজরাত খেতে পারবে না বলে রাতও পিৎজা খেলো না। বাদাম নজরাতকে খাইয়ে দিচ্ছে, সাথে নিজেও কিছু খাচ্ছে। নজরাতের মন খারাপ, পিৎজা খেতে দেয়নি বলে, তাই তাকে হাসানোর জন্য রাত কিস করতে গেলে নজরাত মাথা কাত করে সরে গেল। রাত হেসে বলল, কিসমিস মানে? এই যে তুমি কিস করতে দিলে না, তাই মিস। নজরাত হেসে নিজেই তাকে কিস করে। তখন রাত নজরাতের সামনে কিসমিস ধরে বলে, কিসমিস খাও। নজরাত খেয়ে রাতের বুকে নিজেকে লেপ্টে রাখে আর তাদের বেবিদের নিয়ে বিভিন্ন প্ল্যান করে। গল্পটি আপনাদের কেমন লেগেছে? আর নেক্সট গল্প কিন্তু অবশ্যই হিমু ভাইয়া এবং মিষ্টি আপুর ভয়েসেই আসছে। সো রেডি থাকেন সবাই, আর পড়শিটারির সঙ্গেই থাকেন। আল্লাহ হাফেজ।